পৃষ্ঠা ১২২। জলগণ্ডুষ। বীরভূমের থিয়েটার। বাড়ির বাহিরে পা বাড়াইতেই মাথায় চাল ঠেকিয়া গেল। সরস্বতী পূজা উপলক্ষে বীরভূম অনুসন্ধান সমিতির প্রথম অধিবেশনেই একটা অপ্রীতিকর ব্যাপার ঘটিল। অধিবেশনে যোগদানের জন্য কলিকাতা হইতে মহামহোপাধ্যায় আচার্য হরপ্রসাদ শাস্ত্রী এবং বিশ্বকোষের প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু আমন্ত্রিত হইয়া হেতমপুর রাজবাড়িতে আসিয়াছিলেন। তত্ত্বাবধায়ক একজন রাজকর্মচারীর অসৌজন্যে তাঁহারা ক্ষুব্ধ হইয়া কলিকাতা ফিরিয়া গেলেন। রাজকর্মচারীদের অনেকেই হ্যাটকোট না দেখিলেই মানুষকে বড় একটা গ্রাহ্য করিতেন না। তাছাড়া নগেন্দ্রনাথকে তাহারা চিনিতেন অন্য পরিচয়ে। বীরভূমের সিউড়িতে তাহার সামান্য কিছু সম্পত্তি ছিল। এই সম্পত্তির জন্য রাজ এস্টেটের সঙ্গে অল্প স্বল্প আর্থিক দেনা পাওনার ব্যাপারে তাহাকে মাঝে মাঝে হেতমপুরে আসিতে হইত। পরিচয়টা সেই সূত্রে। নগেন্দ্রনাথের অন্য পরিচয় তাঁহারা জানিতেন না, জানা সম্ভবও ছিল না। কিন্তু কে হরপ্রসাদ? শাস্ত্রী উপাধি, হয়তো টোলের কোনো পণ্ডিত আসিয়াছেন, কথঞ্চিত সাহায্য ভিক্ষায়, অথবা অন্য কোনো কারণও থাকিতে পারে এই পর্যন্ত। সুতরাং যাহা ঘটিবার ঘটিল। আমি উপস্থিত থাকিয়াও ঘটনার প্রতিরোধ করিতে পারিলাম না। ফলে বীরভূম অনুসন্ধান সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মহারাজ কুমার মহিমা নিরঞ্জন সাবধান হইয়া গেলেন। অতঃপর কোনো সাহিত্যিক কিংবা ওই ধরনের জ্ঞানী গুণী কেহ হেতমপুরে আসিলে তিনি একক আমার উপরই তাঁহাদের তত্ত্বাবধানের ভার দিতেন। আদেশ ছিল, চিরকুট দিয়া ভাণ্ডারে প্রয়োজনীয় জিনিসপত্র চাহিয়া পাঠাইব, না পাইলে যেন কাহাকেও কোনো কথা না বলি এবং নিজে দাম দিয়া বাজার হইতে তাহা সংগ্রহ করি। পরে তিনি তাহার ব্যবস্থা করিবেন। এই কারণেই আমি স্বনামধন্য শ্রী নাম কীর্তন প্রচারক, অধুনা নিত্যলীলা প্রবিষ্ট পরমারাধ্য শ্রী শ্রীল রামদাস বাবাজি মহারাজের সেবার সুযোগ লাভে কৃতার্থ হইয়াছিলাম। পরপর কয়েক বৎসরই তিনি সদলে হেতমপুরে শুভ পদার্পণ করিয়াছিলেন। এই উপলক্ষে নবরাত্র নাম সংকীর্তনের অনুষ্ঠান হইত। তখন সরস্বতী পূজা উপলক্ষে হেতমপুর রাজবাড়িতে খুব ধুমধাম হইত। কবি, ঝুমরি, লেটো, যাত্রা, কলিকাতা থিয়েটার, কয়দিন ধরিয়া উৎসবের বন্যা বহিত। অনেক অনেক সাহেব সুবাও আসিতেন। রাজবাড়ির খরচে কেলনার কোম্পানি তাহাদের খানাপিনার ভার গ্রহণ করিতেন। মেলায় নানান জিনিসের প্রদর্শনী বসিত। মেলা জমিয়া উঠিত। পৃষ্ঠা ১২৩। পূজার পরদিন শীতলা ষষ্ঠী। ওই দিন সাধারণ গৃহস্থের গৃহে অরন্ধন পালিত হইত। ওই দিনেই মহারাজ রামরঞ্জনের বার্ষিক শ্রাদ্ধ তিথি। পোলাওয়ের সহিত মাছ মিষ্টান্নের আয়োজন এবং সঙ্গে সঙ্গে ৪ আনা দক্ষিণার ব্যবস্থা থাকিত বলিয়া নিমন্ত্রিত অনিমন্ত্রিত বহু ব্রাহ্মণ শুভাগমন করিতেন। বাড়িতে বাসি খাওয়ার হাঙ্গামা পোহাইতে হইত না, আর সেকালে ৪ আনায় অনেক কিছু পাওয়া যাইত। সুতরাং রথ দেখা এবং কলা বেচার সুযোগ ঘটিত। আমি প্রায় ৫০ বৎসর পূর্বের কথা বলিতেছি। রাজাদের নিজেদেরই একটি যাত্রার দল ছিল। সরস্বতী পূজায় এই দলের অভিনয় হইত, অন্য সময়েও হইত। বাঁধা স্টেজ ছিল বলিয়া যাত্রার দলের লোক লইয়া এবং বাহির হইতে লোক আনাইয়া মহারাজ কুমার মাঝে মাঝে থিয়েটারেরও ব্যবস্থা করিতেন। তাহার লেখার শখ ছিল, গান বাজনা জানিতেন। রমাবতী নাম দিয়া নিজে একখানি নাটকও লিখিয়াছিলেন। বাহিরের লোক আনাইয়া নাচ গান এবং অভিনয় শিক্ষা দেওয়াইতেন। মহারাজা রামরঞ্জনের এক ভাগিনেও সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ইহার ম্যানেজার ছিলেন। এই যাত্রা ও থিয়েটার দল উপযুক্ত দক্ষিণা লইয়া নানা স্থানেই অভিনয় করিয়া বেড়াইত।
ছেলেবেলায় শিউরি বড় বাগানের মেলায় হেতমপুরের যাত্রা দলের গান শুনিয়াছি, থিয়েটার দেখিয়াছি। আমার উপনয়ন উপলক্ষে থিয়েটার দল কুড়মিঠায় আসিয়াছিল। এই থিয়েটারের সূত্রে সুপ্রসিদ্ধ নাট্যকার পণ্ডিত ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ মাঝে মাঝে হেতমপুরে আসিয়া 2-10 দিন থাকিয়া যাইতেন। একবার ক্ষীরোদপ্রসাদ বড় বিপদে পড়িয়াছিলেন। বঙ্কিমচন্দ্রের ভ্রাতুষ্পুত্র শচীশচন্দ্র চট্টোপাধ্যায় কিছুদিন হেতমপুরের নিকটবর্তী দুবরাজপুরে সাব রেজিস্ট্রার ছিলেন। নিমন্ত্রিত হইয়া তিনিও মাঝে মাঝে হেতমপুরে আসিতেন। একবার ক্ষীরোদপ্রসাদ আসিয়াছেন, এই উপলক্ষে ছোটখাটো একটা মজলিসের অনুষ্ঠান হইয়াছে। নিমন্ত্রিত শচীশচন্দ্রকে আসিতে দেখিয়া ক্ষীরোদপ্রসাদ বলিলেন, এই যে কেমন আছেন? শচীশচন্দ্র একটু মেজাজে ছিলেন। বলিলেন, কেন, আমার জন্যে আপনারা তো দুশ্চিন্তা কেন? ঘুম হয় না বোধ হয়? কই চিঠিপত্র লিখে কোনোদিন তো একটা খবরও নেন না। কাকের মুখেও কোনো তত্ত্ব নেই, আর আজ দেখেই একেবারে কেমন আছেন? ক্ষীরোদপ্রসাদ কোনো সদুত্তর খুঁজিয়া পান নাই। মহারাজ কুমার আরও একখানি নাটক লিখিয়াছিলেন, আমি নাম দিয়াছিলাম বঙ্গে বর্গী। নাটক ছাপানো হয় নাই। তাহার আশা ছিল অপরেশচন্দ্র এই নাটকখানি দেখিয়া শুনিয়া স্টার থিয়েটারে অভিনয়ের ব্যবস্থা করিয়া দিবেন। এই জন্য বহুদিন তিনি অপরেশচন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করিয়া চলিয়াছিলেন। সরস্বতী পূজার কিছুদিন পরে মহারাজ কুমার কলিকাতায় আসিয়া তাহাদের রিপন স্ট্রিটের বাড়িতে অপরেশচন্দ্রকে নিমন্ত্রণ করেন। সেই দিন এই নাটকের পাণ্ডুলিপি লইয়া আলোচনা হয়। নাটকের বিষয়বস্তু ছিল বীরভূমে বর্গীর হাঙ্গামা। দিল্লির সুলতানের কন্যা শেরিনা হাফেজ নামে এক যুবককে ভালোবাসিয়া ফেলে। শেরিনার পিতা কিন্তু ওসমান নামক একজন ওমরাহ পুত্রের সঙ্গে কন্যার বিবাহের সম্বন্ধ করিয়াছিলেন। বিবাহের দিন নিকট জানিয়া শেরিনা ও হাফেজ পলাইয়া আসিয়া হেতমপুরের ফৌজদার হাতেম খাঁর আশ্রয় গ্রহণ করেন। খুঁজিতে খুঁজিতে ওসমান বাংলায় আসিয়া উপস্থিত হন, পৃষ্ঠা 124, এবং বর্গী দলের সাহায্য লইয়া বীরভূমে হাতেম খাঁর গড়ে হানা দেন। বীরভূমের রাজধানী ছিল রাজনগর। হাতেম খাঁ ছিলেন বীরভূমের অধীশ্বর বাদিউজ্জামানের অধীনস্থ একজন সামান্য ফৌজদার। তাহার আর সৈন্য সামন্ত কোথায়? বীরভূমরাজ সাহায্য করিতে পারিলেন না। অল্পক্ষণের যুদ্ধেই হাফেজ নিহত হইলেন। ধরা পড়িবার ভয়ে শেরিনাও আত্মহত্যা করিলেন। হাতেম খাঁর নামেই হাতেমপুর এখন হেতমপুর নামে পরিচিত। হেতমপুরের পূর্ব দিকে গড়ের ধ্বংসাবশেষ এবং তাহার নিকটেই পূর্ব দক্ষিণ দিকে শেরিনা বিবির কবর আছে। কিছু দূরে রাঘব বেড়া, এখানে রাঘব নামে এক তেজস্বী ব্রাহ্মণ বাস করিতেন। রাজনগর কাজের একজন তহসিলদারের সঙ্গে তাহার বিরোধ ঘটে। রাজদরবারে কোনো প্রতিকার না পাইয়া প্রতিশোধ গ্রহণ কামনায় তিনিও এই ব্যাপারে জড়াইয়া পড়েন। নাটকের ইহাই বিষয়বস্তু। অপরেশচন্দ্রের পরামর্শ মতো নাটকখানি নতুন করিয়া লিখিতাম, তাহাকে দেখাইয়া আসিতাম, পড়িয়া শুনাইতাম। নাটকখানি অভিনীত হইল না, কিন্তু আমার লাভ হইল অপরেশচন্দ্রের বন্ধুত্ব। এই বিষয়বস্তু লইয়া বীরভূমের খ্যাতনামা সাহিত্যিক রায়বাহাদুর নির্মল শিব বন্দ্যোপাধ্যায় একখানি নাটক লিখিলেন। ইহার পূর্বেই তাহার লিখিত নাটক বীর রাজা কলিকাতা থিয়েটারে অভিনীত হইয়া গিয়াছে। তাহার লিখিত প্রহসন রাতকানার খ্যাতি এখন লোকের মুখে মুখে ফিরিতেছে। অপরেশচন্দ্রের সঙ্গে নির্মল শিবের প্রগাঢ় বন্ধুত্ব ছিল। পণ্ডিত ক্ষীরোদপ্রসাদ ও নির্মল শিবকে বিশেষ স্নেহ করিতেন। লাভপুরেও তাহার যাতায়াত ছিল। অপরেশচন্দ্র তো কয়েকবারই লাভপুরে আসিয়াছেন। নির্মল শিব একসময় তাহাদের কয়লা কুঠির কাজ দেখিবার জন্য কিছুদিন রানীগঞ্জে থাকিতে বাধ্য হইয়াছিলেন। অপরেশচন্দ্র বারদুই রানীগঞ্জের বাসাতেও গিয়াছিলেন। নির্মল শিবের থিয়েটারের শখ ছিল, তাহারও থিয়েটারের দল ছিল।
নিজে নাট্যকার, ভালো অভিনেতা, সুদক্ষ শিক্ষক, লাভপুরেও থিয়েটারের জন্য বাঁধা স্টেজ ছিল। কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে হাতেখড়ি হয় লাভপুরের নির্মল শিবের হাতে। কিশোর তারাশঙ্কর নির্মল শিবের থিয়েটারে অভিনয় করিতেন। একথা অস্বীকার করিবার উপায় নাই যে হেতমপুর ও লাভপুরের আদর্শেই বীরভূমে শখের থিয়েটারের প্রসার বাড়ে। এখন তো ছুটি ছাটায় স্কুলের ছেলেরাও থিয়েটার না করিয়া ছাড়ে না। নির্মল শিব যখন রানীগঞ্জে, আমি হেতমপুর ছাড়িয়া সেই সময় নির্মল শিবের নিকট চাকুরি স্বীকার করিয়াছিলাম। আমার এক আত্মীয় মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় নির্মল শিবদের রানীগঞ্জ অফিসের ম্যানেজার ছিলেন। আমি তাহারই বাসার নিকট একটি বাসা ভাড়া লইয়া কয়েক মাস রানীগঞ্জে বাস করিয়াছিলাম। মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের সঙ্গে নির্মল শিবদেরও নিকট সম্পর্কের আত্মীয়তা ছিল। একবার অপরেশচন্দ্র রানীগঞ্জ গিয়াছেন, নির্মল শিবের লেখা নাটকটির কথা উঠিল। অপরেশচন্দ্র নাটকখানি শুনিলেন, বঙ্গেবর্গী নামটিও তাহার পছন্দ হইল। বঙ্গবাসী সংবাদপত্রের সহকারী সম্পাদক বিহারীলাল সরকারের একখানি বই ছিল, নাম বঙ্গেবর্গী। নামটি আমি বিহারীলালের নিকট হইতেই গ্রহণ করিয়াছিলাম। বঙ্গেবর্গী স্টারে অভিনীত হইবে, কথা পাকা হইয়া গেল। নাটকের পাণ্ডুলিপি লইয়া আমি অপরেশচন্দ্রের সঙ্গে কলিকাতায় আসিলাম। পৃষ্ঠা 125। দেখি কলিকাতা শহরের যেখানে সেখানে প্রাচীর পত্র, মনমোহন থিয়েটারে বঙ্গেবর্গী নাটক অভিনীত হইবে। যতদূর স্মরণ হয় রচয়িতার নাম নিশিকান্ত বসু। দাশরথী মুখোপাধ্যায়ের কণ্ঠহার নাটকের যোগে বঙ্গেবর্গী বহুদিন চলিয়াছিল। অপরেশচন্দ্র নির্মল শিবের লেখা নাটকখানির নাম দিলেন নবাবী আমল। এ নামও ধার করা ঐতিহাসিক কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের একখানি বই ছিল,